সন্ধ্যার পরেই পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। আবারও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস। সমন্বয়কদের পালাতে দিবে না শেখ হাসিনা, বরং দেশের মধ্যে রেখেই বিচারের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। আজ রাতের মধ্যেই বড় কিছু ঘটানোর প্ল্যান করছে আওয়ামী লীগ, বিশেষ সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এবং উপদেষ্টা যে বাজার মানে বিশেষ করে ডক্টর ইউনূস ওনাকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিলেন। কারা? প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। যদি এটা আপনার বাস্তবায়ন না করা হয় তাহলে রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে। শেখ হাসিনা শেষ করেছেন তার বক্তব্য এটা বলে যে তিনি কাউকে ছাড় দিবেন না, কাউকে দেশ ছাড়তে দিবেন না, তাদের ধরে রেখে তিনি বিচার করবেন। আপনার ওই যে দলের আসিফ, ঠিক আছে, জাতীয় শত্রু নাহিদ, তারপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়াই, বাটপারগুলো সব একলগে, মাহফুজ, ঠিক আছে, আপনারা দল গঠন করবেন, আপনারা অবস্থান কর্মসূচি করবেন। মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে, তো আমার অনেক পাওয়ার আছে। 5টা লোক আছে নাকি আপনাদের দলে? মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ কি ফিরছে? বাস্তবতা কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে? কোন শর্ত পালন করলে আওয়ামী লীগ ফিরতে পারে? অনেকেই বিশ্বাস করে শেখ হাসিনা হুট করে চলে আসতে পারে। ভারত কি বলে বা ভারতের সাজেশন কি নিরাপত্তার বিষয়ে, বিশেষ করে হয়তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে আমাদের এই বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে বর্তমানে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা ছিলেন, ছোট পর্যায় থেকে উপর পর্যন্ত, আসলে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। কেউ পালায় আছেন বা কেউ গোপনে আছেন, এইভাবেই কিন্তু তারা তাদের জীবনযাপন করছেন। এক সময় কিন্তু তারা বুক ফুলিয়ে চলতেন, এখন বর্তমানে কিন্তু সেইভাবে দাপটে তারা চলতে পারছেন না। দর্শক মণ্ডলী, এই বিষয় নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আবারও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কল রেকর্ড ফাঁস হয়েছে। এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এবং দর্শক মণ্ডলী, বর্তমানে শোনা যাচ্ছে যে যারা বিদেশে থাকেন তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবেন। কি জন্য তারা এই ঘোষণা দিয়েছেন? অবশ্যই ভিডিওটুকু দর্শকরা দেখতে হবে। দর্শকরা দেখলে সম্পূর্ণ বিষয়টুকু বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই পেজটি ফলো করেননি, আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক মণ্ডলী, তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করব, ভিডিওটুকু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। মানে বিশেষ করে ডক্টর ইউনূস ওনাকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিলেন। কারা? প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। যদি এটা আপনার বাস্তবায়ন না করা হয় তাহলে রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে। প্রবাসীদের একটা বক্তব্য, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা উপদেষ্টা, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কিংবা উপদেষ্টা যে বা যারা আছে, কিংবা অতীত বুইরা বা অতীত চ্যাংরা কাদের বুঝাইছে? সমন্বয়কারীদের। আর অতীত বুইরা কাদের বুঝাইছে? উপদেষ্টাদের। এখন আসুন মেন পয়েন্টে। প্রবাসীদের দুইটা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের বাংলাদেশে থেকে যতগুলা এজেন্সি আছে, সমস্ত এজেন্সি বা এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে। কোন সিন্ডিকেট? আপনার বিমানের টিকিট থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে, মানে বিদেশ আসার জন্য একজন যাত্রীকে যতগুলা স্টেপ পার করতে হয়, প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, এয়ারপোর্টের ভিতরে সম্মানের সহিত কিংবা কোনো ট্যাক্স বা আপনার কোনো কিছুই রাখা যাবে না, সম্পূর্ণ কিছু কি উঠিয়ে ফেলতে হবে। মানে এই দুইটা দাবি যদি না রাখে কিংবা 24 ঘন্টার ভিতরে যদি না পূরণ করে, প্রবাসীরা আপনার রেমিটেন্স বন্ধ করার একটি হুমকি দিলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে। এবং আপনি যদি এদের সাথে কোনো বার্গেটিং করেন তাহলে এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদের বর্তমান যেভাবে এরা মারধর করে, সেই মারধরের শিকার কিন্তু আপনি হতে পারেন। অন্যদিকে আপনি যদি আওয়ামী লীগের আমলে কিংবা আওয়ামী লীগের শাসনকালে বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে যদি আপনি দেখেন, সেখানে আপনি 4 থেকে 5টা ফোন অনায়াসে আপনি আনতে পারতেন। সেখানে কোনো ট্যাক্স বাবদ কিংবা কোনো মারধরের শিকার কিন্তু দীর্ঘ 15 বছরে কিন্তু কোনোদিনও কিন্তু শোনা যায়নি। কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই এয়ারপোর্টের ভিতরে 10 থেকে 15 জন প্রবাসীকে ব্যাপকভাবে কিন্তু মারধরের ঘটনা কিন্তু ভাইরাল হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা সবাই অবগত। অন্যদিকে এয়ারপোর্টের ভিতরে কোনো প্রবাসী তার লাকিস চুরির ঘটনা যদি কমপ্লেন করে, তাহলে সেই প্রবাসীকেই আপনার আইনের মার পেছে ফেলিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা ট্যাক্স বাবদ আদায় করে নিচ্ছে আপনার এয়ারপোর্টের ভিতরে। এই ধরনের আপনার কারসাজি কিন্তু প্রতিনিয়ত চলমান। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকারকে মানে ডক্টর ইউনূসকে একটি আহ্বান দিলেন কারা? প্রবাসীরা। 24 ঘন্টার ভিতরে প্রবাসীদের এয়ারপোর্টের ভিতরে ভিআইপি সম্মান এবং কোনো ট্যাক্স থাকা যাবে না। অন্যদিকে একজন
নতুন প্যাসেঞ্জার কিংবা একজন নতুন প্রবাসী যখন নাকি বাংলাদেশে আসে, যে মানে বিদেশ আসার ক্ষেত্রে যে স্টেপ গুলা পার করতে হয়, যে সিন্ডিকেট গুলো আছে একদম টিকিট থেকে শুরু করে A to Z, ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যে স্টেপ গুলো আছে, প্রতিটি স্টেপের আপনার যে সিন্ডিকেট গুলো আছে সেই সিন্ডিকেট গুলোকে ভাঙতে হবে। যদি না ভাঙে তাহলে কি রেমিটেন্স শাটডাউন। ফিরে আসবো কিনা আমি জানি না, মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে। জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চান শেখ হাসিনার বিশ্বস্ত নেতা শামীম ওসমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি গুলিবর্ষণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে পালিয়ে যাওয়া সেই শামীম ওসমান এবার জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চান। এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠে, হঠাৎ ক্ষমা চেয়ে কেন দেশে ফিরতে চান শামীম ওসমান? তবে কি পাচার করা টাকা শেষ হয়ে গেছে? এমনও প্রশ্ন তুলে নেটিজেনরা। 24 তারিখের পরে খেলাবে তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত। শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময় নানা বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত ছিল নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমান। রাজপথে বিএনপি জামাত ঠেকাতে খেলা হবে এবং হুমকি ধামকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকতেন বেশ আলোচনা। এ বছর 5 আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে দলটির বহু নেতাকর্মী দেশ ছেড়েছে। একইভাবে দেশ ত্যাগ করেন শামীম ওসমানও। সম্প্রতি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চায় শামীম ওসমান। এই শিরোনামে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না। আমি বারবার ভাবছি যে এই 22 উপদেষ্টার তাহলে দরকার কি ছিল? তাহলে তো অতটা দরকার ছিল না। তাহলে স্টেট একটা অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকারের মতন করে 3 মাসের জন্য আসতো, এসে তারা ইলেকশন দিয়ে চলে যেত। এখন ওনারা বলতেছেন সংস্কার করবেন, কি আদর্শ বানাবেন, তো নিজেরা কি আদর্শিক চর্চা করছে? আজকে গাড়ি নিয়ে যে কাণ্ড যে দেখলাম যে সোমবারের রিপোর্টে, সেই রিপোর্টে কি দেখা যাচ্ছে? তার সাথে আগের আমলের পার্থক্যটা কোথায়? ওনারা কি সংস্কার করবেন? ওনারা কতদিনের জন্য আসছেন? ওনারা যে গাড়ি নিয়ে বাহাদুরি করছেন, ওনারা কি আগে গাড়িতে চড়তেন না? এখানে সবচেয়ে আরো লজ্জার ব্যাপার যে যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হতো, শেখ বশিরউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা, তিনি কোনো সরকারি গাড়ি ব্যবহার করেন না। আর বাকিরা একেবারে মানে গণঅভ্যুত্থানের উজ্জীবিত সব, তারা কি করছেন? তাহলে মানুষ যদি এখন বলে আগেই ভালো ছিলাম, এই বক্তব্যের আপনি কিভাবে বিরোধিতা করবেন? খুবই অপ্রত্যাশিত, এটা তো কল্পনাই করা যায় না। আপনি তো সমস্ত বিষয় তো বিবেচনা করা যাবে না, দুইটা একটা উদাহরণ এনেই তো বিবেচনা করতে হবে। এগুলো তো বহু সমালোচিত বিষয়। আপনি সরকারি আইন কানুন নিয়ম কিচ্ছু মানছেন না, তাহলে সেটা গাড়ি দিয়েই তো প্রমাণ হলো। তাহলে বাকিগুলি ঠিক আছে তো? সবগুলো নিয়ে যদি এখন অনুসন্ধান শুরু হয়, অন্য কোনো তথ্য বের হয়ে আসবে না তো? আর এটাই যদি করতে হয় তাহলে ঠিক আছে, অসুবিধা কি আছে? তাহলে ইলেকশন দিয়ে দেন, নির্বাচন করে আসেন, পলিটিক্যাল গভর্নমেন্ট হন, তারপর যা খুশি তাই করেন। এটা মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে খুবই হতাশার বিষয়। এইটা কল্পনা করি নাই। আমরা বলতাম যে এই আগের মন্ত্রিসভা দেখুক আর এই উপদেষ্টা কেউ দুর্নীতি করে না, স্বচ্ছ সবকিছু। কোথায়? এক গাড়ি নিয়ে যে কেচ্ছা কাহিনী বেরোলো 6 মাস যেতে না যেতেই, তাতে আর বাকি আরো যে কি অপেক্ষা করছে আমাদের জন্য আল্লাহ জানে। দেখেন এখানে বলা হচ্ছে যে বিধি অনুযায়ী উপদেষ্টাদের একটি করে সরকারি গাড়ি পাওয়ার কথা। ক্ষমতার অপব্যবহার করে কোনো কোনো উপদেষ্টা নিজেরও দপ্তরের নামে 3 থেকে 4টি সরকারি গাড়ি দখলে রেখেছেন। ওয়াই? জবাব দিতে হবে এটা। কোনো নাগরিক যদি এখন মামলা করে কি করবেন? মামলা না করলেও আপনি নৈতিক দায়িত্ব থেকে কি রেহাই পাবেন? নীতি নৈতিকতা থাকলো এখানে? সংশ্লিষ্ট উপদেষ্টা পরিবারের সদস্যরা সেই গাড়িতে সওয়ার হচ্ছেন। দেখেন, শুধু তাই নয়, উপদেষ্টার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তারাও কোনো কোনো ক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন। অথচ দেখেন উপদেষ্টা বলছেন যে আমরা শাসন কাজ পরিচালনার জন্য আসিনি, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। তো কোথায় নিজ নিজ পেশায় সন্তুষ্ট? শাসন কাজ পরিচালনায় আগ্রহী না, গাড়ির ব্যবহারের ক্ষেত্রে এত আগ্রহী কেন? বিশ্লেষকরা মনে করেন জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকার নিয়মের চর্চা প্রতিষ্ঠা করবে, এটাই সবার প্রত্যাশা। উপদেষ্টারা যেভাবে গাড়ি দেদার ব্যবহার করছেন তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সমকালের অনুসন্ধান বলছে অন্তর্বর্তী সরকারের 22 উপদেষ্টার মধ্যে 8 জন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করেন। একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সরকারি গাড়িতেই চড়েন না। সরকারি কাজে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। দায়িত্ব নেওয়ার পরই সরকারি যানবাহন অধিদপ্তর থেকে একটি করে টয়োটা হাইব্রিড ক্যামরি গাড়ি বরাদ্দ পান সব উপদেষ্টা। দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকাও পাচ্ছেন তারা। তবে অনুসন্ধানে দেখা গেছে কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্য ব্যবহার করছেন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রকল্পের দামি গাড়ি। তাহলে তো সেই আগের আমলেই হয়ে গেল। কি লাভ হলো এই পরিবর্তনে? এই জন্য বিভিন্ন দপ্তর থেকে যোগান দেওয়া হয়েছে একাধিক চালকও। এসব বাড়তি গাড়ির পেছনে চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ি প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্চা যাচ্ছে প্রায় লাখ টাকা। না, এটা চলতে পারে না। আমি অনুরোধ করব যে প্রধান উপদেষ্টা এটা নজরে আনবেন এবং খুব দ্রুত বেগে এই ব্যাপারে নির্দেশনা দেবেন, আগামীকাল থেকেই যাতে এই অনিয়ম চলতে পারে না। টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান বলছেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং নিয়মের ব্যত্যয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখা এই সরকারের জন্য জরুরি। অন্তর্বর্তী সরকার এমন কিছু নজির স্থাপন করবে যেটি পরে যে কোনো রাজনৈতিক সরকারের জন্য দৃষ্টান্ত হবে। আমি তো সেটাই বলছি।
তাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আর যদি সেটি না করে একই ধারায় অব্যাহত রাখে, তাহলে সেটি ক্ষমতার অপব্যবহার এবং দুঃখজনক হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক হবে। জনগণের স্বার্থে নিয়মের চর্চা প্রতিষ্ঠা করবে, এটাই অন্তর্বর্তী সরকারের কাছে সবার প্রত্যাশা। এই জন্য গাড়ি সহ সকল যে কোনো সুযোগ সুবিধা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যেটি প্রাপ্য, এর বাইরে যেন অপব্যবহার না হয় সেটি নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে তিনি ফিরতে পারবেন কিনা, কখন ফিরবেন। কারণ দলের ভিতর অনেকেই শেখ হাসিনার ভক্ত, অনেকেই মনে করেন তিনি হলেন আনপ্যারালাল লিডার, তার সমকক্ষ কোনো লিডার দলের মধ্যে নাই এবং তার কোনো বিকল্প নাই। এখন শেখ হাসিনা তাদের কাছে একটা শক্তি, এখন তিনি যদি ফিরতে পারেন বা ফিরে আসেন তাহলে আওয়ামী লীগ জেগে উঠবে এবং এটাই অনেক নেতা কর্মীর ধারণা। কিন্তু আসলে আদৌ তিনি ফিরতে পারবেন কিনা, কখন ফিরবেন। তো এখন দেখা যায় আওয়ামী লীগ পুরো ফেব্রুয়ারি জুড়ে একটা কর্মসূচি দিয়েছে এবং হরতালেরও ডাক দিয়েছে, লিফলেট বিতরণ চলছে। এখন কথা হচ্ছে যে এই যে হরতালের ডাক দিয়েছে, তার নেতা কর্মীরা তো বিভিন্ন বিপদের মধ্যে আছে, তারা বেরোতে পারবে কিনা, তারা ঝুঁকি নেবে কিনা, আদৌ সাপোর্ট আদৌ এই কর্মসূচি সফল হবে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারপরে অনেকে মনে করেন যে ঠিক আছে 100% সফল না হোক, 10% যদি হয় মন্দের ভালো, খারাপ কি। অর্থাৎ তারা জানান দিচ্ছেন আমরা আছি, আমরা মরি নাই। এখন শেখ হাসিনা, অনেকেই বিশ্বাস করেন শেখ হাসিনা হুট করে চলে আসতে পারে। এখন এইটার প্রবাবিলিটি বা সম্ভাবনা কতটুকু? এখন আমরা যতটুকু জানি যে শেখ হাসিনা সহজে নরম হওয়ার মানুষ না। এই যে বলা হচ্ছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, অনেকে মনে করছেন তিনি পালান নাই। এবং আমরা যে বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন কিছুতে দেখেছি যে তার একটা স্বভাব আছে, সহজেই তিনি দলতে চান না এবং তাকে রাজি করানো যাচ্ছিল না। শেখ রাহেনাও তাকে রিকোয়েস্ট করছিলেন, তিনি রাজি হচ্ছিলেন না। তারপর তার ছেলে জয়, এবং শেষে তিনি রাজি হলেন কি, তিনি বলছেন যে তিনি একমাত্র রাজি হয়েছেন যে আরো হত্যাকাণ্ড, আরো মানুষের রক্ত যাবে, তিনি সেটা চাননি। এখন আমরা দেখেছি তার যে একঘেয়ে স্বভাব, যেমন এই যে পদ্মা সেতুতে কি হলো যে বিশ্বব্যাংক টাকা দিবে তো দিবে না, বিভিন্ন ধরনের তালবাহানা করছিল, তিনি হঠাৎ খেপে গেলেন, বলে তোমাদের টাকা নিব না, আমি আমার নিজের টাকায় করবো, এবং করেই ফেলেন। তো তার যে এই যে একঘেয়ে স্বভাব, অনেকে মনে করেন তার মাথায় যদি এটা আসে না আমি বাংলাদেশে ফিরে যাবই, অনেকে মনে করেন তার কেউ আটকাইতে পারবে না। এখন এখানে হয়তো হিসাব নিকাশ আছে, প্রথমত তার সেফটি, তিনি আসলে তার নিরাপত্তার বিষয়টি। তবে কেউ কেউ মনে করেন তিনি এই ঝুঁকি নিতেও পারেন। এই ক্ষেত্রে ভারত কি বলে বা ভারতের সাজেশন কি নিরাপত্তার বিষয়ে, বিশেষ করে হয়তো তারা গ্রিন সিগন্যাল দিলে তিনি যে কোনো সময় আসতে পারেন, এটা মনে করে আওয়ামী লীগের অনেক লোকজন। কারণ তিনি জেদি স্বভাবের, জেদ করলে তিনি সেটা করেনি। কারণ তিনি অনেকটা ভয় পাবার লোক না, কারণ তিনি এর আগেও জেল টেলও কেটেছেন, এগুলো তার কাছে ব্যাপার না। কেউ কেউ মনে করেন যে তার আসা দরকার, কি হবে, জেলে ঢুকাবে, তিনি জেলে ঢুকবেন, জেল তো তিনি আগেও খাটছেন, সুতরাং এটা তার কাছে নতুন কিছু না। তবে 100% বলা যায় না যে তিনি এখনই ফিরে আসবেন, তবে তার ফিরে আসার সম্ভাবনা একদম নাই সেটাও বলা যাবে না। আমরা মনে করি সবগুলারে টানাইয়া একদম তার দিয়া বাইরাইয়া সোজা করা উচিত। বাংলাদেশের একটা চিড়িয়াখানা বানাই ফেলতেছে এই কথিত শিক্ষার্থীরা। ঘটনার প্রেক্ষাপট দেখেন, রাজধানীর উত্তরায় পুলিশের হাতে 3 জন ছাত্র আটক হয়েছে। এই আটককৃত ছাত্রদের কেন আটক করলো, এর প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে। এখন আমাদের বাকিরা কি বলবেন যে কাদের উপর আপনারা দায়িত্ব দিবেন? এই যে ছাত্ররা পড়াশোনা ছাইরা ক্যাম্পাস থেকে বের হইয়া জায়গায় জায়গায় আর বেটা অপরাধ করছে, ধরবে না? থানা ভাঙচুর এখন আমরা এতদিন দেখতাম বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, তো তোমরা তো একই খাতায় চলে গেলা। আজকে সন্ধ্যা 7টার দিকে উত্তরা 11 নম্বর সেক্টরে ওই থানায় হামলা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত পুলিশের এসআই মহাদেব বাবুর উপর হামলা এবং তাকে মারধর করা হয়। উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিং এর আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন এবং বাপ্পি নামক 3 ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা নিয়ে যায়। আমরা জানতে পারি তখন 3 ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছে এবং উত্তর পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছে। এতে ছাত্ররা খেপা যায় এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করে, সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে। অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দারা বলছে যে ছাত্রদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান বিষয়টি স্বীকার করছেন। এখন তাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আলোচনায় সেই পুলিশের আসা কি ভাই, একটা মব জাস্টিস এবং হরিলুট মনে শুরু হয়ে গেল দেশটাতে নাকি? রাস্তা ব্লক, কথায় কথায় আন্দোলন, আজকে এইটা কালকে সেইটা, মানুষ তো ত্যক্ত বিরক্ত। পুলিশে কিভাবে ফাংশন করবে ডক্টর ইউনূসের সরকার? সবাই যদি পুলিশের সাথে এই আচরণ শুরু করে, যারাই ধরে নেয় তারাই থানা হামলা। এই কয়েকদিন আগে দিলাম যে বিএনপির একটা থানার থেকে ভাঙচুর লুটপাট করা নেতা ছোটাই নিছে,
পরশু দিন দিলাম আওয়ামী লীগের একটা, আজকে দিলাম বৈষম্য বিরোধীর একটা। তোরে কার থেকে কে ভালো? তোমরা আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ আমরা জানি, তোমরা তাহলে কোথায় ভালো হইলা? তো তোমরা কি ছাত্রলীগের থেকে ভালো করছো? ছাত্র দলের থেকে তোমরা ভালো কাজ করছো? তোমাদের উপরে জাতি আস্থা রাখবে, তোমরা রাজনৈতিক দল করবা, তোমরা বৈষম্য বিরোধী করবা, নিজেরা দেশটার একটা বাপের রাজত্ব তৈরি করে ফেলছো। শেখ হাসিনা যা করতো তোমরা এর থেকে কোন অংশে এই মুহূর্তে কম করতেছো? কথায় কথায় এর মুখ বন্ধ হবে, সে দেশদ্রোহী হয়ে যাবে, মতের বিপরীতে গেলেই তার উপরে মব জাস্টিস তৈরি হচ্ছে। মানে কি রে ভাই, আইন আছে, তোমাদের দেওয়া সরকার আছে, এটাকে ফলো করতে হবে, সিস্টেম মানতে হবে, গায়ের জোরে সবকিছু বুঝে ডিম পারে হাসে, খায় বাগদা আসে। বিষয় হয়ে গেছে এরকম। এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বাংলাদেশের চেহারা বদলাবে, এদের কারোর মধ্যে এখন আর এই ধরনের আস্থা মানুষের তৈরি হওয়ার সুযোগ আছে? এরা যা শুরু করছে এগুলা একটা হতাশাজনক চিত্র আমরা দেখছি। তোমরা আইনকে মানতে হবে, তখন আরো 10 জন মানবে। এই সমন্বয়করা এদের চামড়া থাকবো না, আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মাইনে নিব নয় না। আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? কেন আমরা এটা ভয়ে থাকবো? কি জন্য আমরা এর ভয়ে থাকবো? আমরা এই ভয় চাই না। কেবল তো সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছে, উল্টো দিকে সমন্বয়কদের হাড্ডি ভাঙবে সাধারণ জনগণ। একটু অপেক্ষা করেন, সাধারণ মানুষই এই সার্জিস হাসনাত কিংবা এই পাকিস্তানি কিংবা আপনার বাংলাদেশের শত্রু কিংবা বাংলা ভাষার শত্রু, বাংলাদেশের শত্রু যে বা যারা আছে প্রত্যেকটার হাড্ডি ভাঙবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে। যেই সাধারণ জনগণ নাকি যুক্ত দিয়েছিল কিংবা যে সাধারণ শিক্ষার্থীদের আপনার পরিবার প্রিয়জনরা নাকি যুক্ত হয়েছিল, এরাই এই সমন্বয়ক আর এই উপদেষ্টাদের হাড্ডি ভাঙবে। দেখুন আরেকটা ভিডিও। এদের চামড়া থাকবো না, আমরা এদেরকে গাড় দিছি, এই জন্য আজকে ওরা সমন্বয়ক। এই সমন্বয়করা আজকে এদের ভিতরে লোক ঢুকে গেছে গা, দেখছে সমন্বয়ক কোয়ারিগারি টাকা পাওয়া যায়, এখন এমপি মন্ত্রী লোক ঢুকে গেছে গা। ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ কাজ করতেছে তার নিম্নতম কাজও আমাদের জন্য করে নাই। আপনারা দেখছেন, মাইক্রোফোনটা নিচু করে ধরেন, ক্যামেরা আটকে যাচ্ছে। আপনারা দেখছেন যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে, অথচ আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে উপদেষ্টা। তারা দেখছে সমন্বয় করার পরে কারিগরি টেওয়া পাওয়া যা, ওর মনের মধ্যে রূপ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো, আমরা কারিগরি টাকা খাবো। আর এই আন্দোলনের আগেও তো এই সমন্বয়করা 5 জনের চা খাইলে 1 জনের পকেটে দিতে পারে নাই। এখন এত বড় বড় দামি গাড়ি চলে কর্তৃকটা, এরা কোন আল্লাহর জন্য প্রদীপ পাইছে? সবাই এখন ইয়ানুফসি করতেছে। আসলে কারণটা কি? হঠাৎ করে মানে যেখানে আওয়ামী লীগের কোনো আপনার মানে রাজপথে নাই, আওয়ামী লীগের বাংলাদেশে বর্তমানে কোনো ভূমিকা নাই, তারপরও সাধারণ জনগণ কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেন বর্তমান সাধারণ জনগণ ইয়ানুফসি করতেছে কিংবা সাধারণ জনগণ বর্তমান সার্জিস হাসনাদের কিংবা উপদেষ্টাদের পাছার চামড়া তুলে নিবে কিংবা শরীরের চামড়া তুলে নিবে, কেন এই হুমকি কিংবা এই হংকার দিচ্ছে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছে যেই সাধারণ জনগণ ছিল? কেন হঠাৎ করে আপনার মানে এরা আসলে বা সাধারণ জনগণ সমন্বয়কদের মানে পাছার চামড়া তোলার জন্য আপনার ডিরেক্ট হুমকি দিচ্ছেন কেন, যেখানে আওয়ামী লীগ বর্তমান রাস্তাঘাটে নামতেছে না? অন্যদিকে আপনারা কিন্তু সেই আপার কথাটা শুনছেন যে শেখ হাসিনা যদি আসে আমাদের তো রেহাই নাই, কারণ জানে এরা যে বাংলাদেশটাকে কিংবা শেখ মুজিবুর রহমানকে কিংবা পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের আন্দোলন ছিল যে কুঠানা মেধা, এই কুঠা মেধার মানে মানুষের ইমোশনাল নিয়ে, কারণ আমরা তো বাঙালি জাতি, আমরা অল্পতেই আবেগ হয়ে যাই, আমরা অল্পতেই যেই মানুষটা নাকি কিংবা যেই বঙ্গবন্ধুর হাতটা ধরে নাকি আমরা বাংলা ভাষা পাইছি, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের একত্র হয়ে লড়াই করার একটা আপনার বল পাইছি কিংবা একজন নেতা পাইছিলাম, সেই নেতাকে বর্তমান বাংলাদেশে এভাবেই অপমান করা হচ্ছে। তবে যে বা যারা নাকি বর্তমান বঙ্গবন্ধুকে এভাবে অপমান করলেন কিংবা ধানমন্ডি 32 নাম্বারকে ভেঙে চুরে গুড়িয়ে দিলেন, আর সেই সুবাদে পাকিস্তানের যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা মেজররা আপনার শাবাশি দিচ্ছে বাঙালি রাজাকারদের, বাঙালি যারা নাকি পাকিস্তানকে মানে বাংলাদেশটাকে পূর্ব
পাকিস্তান বানাতে চায় তাদেরকে শাবাশি দিয়ে ফেসবুকে কিংবা তাদের নিজের মনে করেন টুইটার ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছে, বাংলাদেশকে শাবাশি দিচ্ছে যে জিন্দাবাদ বাংলাদেশ, না জিন্দাবাদ বাংলাদেশ। এরা যে বর্তমান কত বড় রাজাকার তারা প্রতিটি স্টেপে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। অন্যদিকে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নাকি বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা নাকি শহীদ জিয়াকে ভালোবাসে, মানে এক কথায় যারা নাকি ৭২-এর সংবিধানে বিশ্বাস করে, বাংলা ভাষায় বিশ্বাস করে এবং ১৯৭১ সালের যুদ্ধকে বিশ্বাস করে, ৭ই মার্চের সেই বঙ্গবন্ধুর সেই ভাষণে যারা নাকি বিশ্বাস করে, বর্তমান প্রতিটি মানুষের কলিজার ভিতরে বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আরো তীব্র থেকে তীব্র আকারে মনে করেন আপনারা পয়দা করে দিয়েছেন। সার্জিস হাসনাতরা আপনারা পয়দা করে দিয়েছেন। আপনাদের বিচার বাংলার মাটিতে একদিন অবশ্যই হবে। কি অবশ্যই হবে, না বাংলাদেশ জিন্দাবাদ। কিংবা তোমরা যে বা যারা নাকি ধানমন্ডিকে ভেঙে গুড়িয়ে দিছ, সমস্যা নাই, কিংবা যাদের কথার মাধ্যমে কিংবা যাদের কথার মার পেঁচে এসে তোমরা এই ঘটনাটা ঘটাইছ, কিংবা এখন পর্যন্ত কিছু আহাম্মক আপনার সাধারণ জনগণ এরা সমন্বয়কারীদের কথায় এখন পর্যন্ত প্রতিনিয়ত উঠতেছে এবং বসতেছে, উঠতেছে এবং বসতেছে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। প্রথমে যেই আপার বক্তব্যটা শুনলেন কিংবা যে ভাইয়ের বক্তব্যটা শুনলেন, শুনেন নাই? এরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিছিল, এদের সন্তানাদি যোগ দিছিল। এরা বর্তমান টাকার অভাবে, চিকিৎসার অভাবে কাতরাচ্ছে প্রতিনিয়ত হসপিটালে। এদের দেখার সময় নাই। যেখানে সমন্বয়ক সার্জিস হাসনাত, আবু সাইদ, আপনার তারপরে মুগ্ধর মতো এই ধরনের নিরহ মানুষদের কিংবা নিরহ প্রাণের বিনিময়ে এরা মনে করেন ক্ষমতা বেছে নিছে, আর আপনাদেরকে বর্তমান লাথি মেরে খেদাচ্ছে। আপনারা এখন পর্যন্ত এদের প্রেমে মুগ্ধ হয়ে গেছে কিংবা অন্ধ হয়ে গেছে। সমস্যা নাই, আপনাদেরও হুঁশ ফিরবে। যেমনটা এই দুইজনের ফিরছে কিংবা এই জনগণদের ফিরছে, তেমন আপনাদেরও কি একদিন হুঁশ ফিরবে, ফিরতেই হবে। কারণ আপনারা যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রতিনিয়ত আপনারা নেমেই চলতেছেন, কারণ এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। অন্যদিকে পাকিস্তান কিন্তু আমাদের বাঙালিদের কটূক্তি করে আরো একটি কথা বলতো, মনে করিয়ে দেই কারণ দরকার আছে। সেই কথাটি হচ্ছে ছোটা কালা বাঙালি। কারণ আমরা বাঙালিরা হচ্ছে কালা, আমরা বাঙালিরা হচ্ছে ওদের হাইটের তুলনায় আমরা একটু খাটো, এটার জন্যই আমাদেরকে বলতো ছোটা কালা বাঙালি। বুঝতে পারতেছেন? আর এই বর্তমান আপনারা এই রাজাকারদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কারণ ইতিমধ্যে যে বা যারা বুঝতেছেন যে আপনারা বৈষম্য নামে আপনারা নিজেরাই বৈষম্য হয়ে গেছেন, এই সমন্বয়কদের পিছনে ছুটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বাংলাদেশ হচ্ছে স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে কোনো রাজাকার বাহিনী কিংবা কোনো পাক বাহিনীর আপনার পশ্চিম কালেও এদের বাংলার মাটিতে ঠাই হবে না। তারা বর্তমান ভাবতেছে যে তারা জিতে গেছে, তারাই মনে আপনার খুশি হয়ে গেছে কিংবা বিজয় হয়ে গেছে। ভুলে যাবেন না ৭১ সাল যখন আমরা পাক বাহিনীদেরকেও উপরে ফেলতে পারছি, এখন তো ২০২৫, তাই না? এখন অনেক অনেক অ্যাডভান্স কিংবা এগিয়ে ইনশাল্লাহ অতি দ্রুত এই পাক বাহিনীদেরকেও আমরা উপরে ফেলে দিব ইনশাল্লাহ। এদের হাড্ডি ভাঙা হবে, বাংলার মাটির এদের হাড্ডি ভাঙা হবে। দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকরা দেখেছেন। দর্শক মন্ডলী, সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক মন্ডলী, আপনাদের কাছে আবারও অনুরোধ করব, আপনারা যারা আমাদের ভিডিওটুকু দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। দর্শক, ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।